দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার কি খবর। বার্তাকক্ষ থেকে আপনার সঙ্গে আছি সিরাজুম মুনিরা। দর্শক আপনারা জানেন ইসরায়েলে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। নিরাপদ অবস্থানে চলে যান ইসরায়েলের নাগরিকরা। ইরানের রেভলিউশনারি গার্ড বলছে ইসরায়েল যদি এই হামলার পাল্টা জবাব দেয় তাহলে তেহরানের জবাব আরও মারাত্মক হবে, আরও ধ্বংসাত্মক হবে। ইসরায়েলে ইরানের এই হামলা, প্রতিক্রিয়া, ভবিষ্যৎ সংঘাত ইত্যাদি নিয়ে আজকে কথা বলবো। কি খবরের সঙ্গে রয়েছেন সহকর্মী কল্লোল কর্মকার। কল্লোল, আপনাকে স্বাগত। ধন্যবাদ মনিরা। আমরা জানি মধ্যপ্রাচ্যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এরই মধ্যে ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার কারণ কি? কেন করা হলো এই হামলা? ইসরায়েলে ইরানের হামলা সূত্রপাত মূলত গাজা থেকে। গাজায় গত বছরের অক্টোবরে হামাস যে ইসরায়েল হামলা চালিয়েছে এবং তারপরে ইসরায়েল যেভাবে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে, এরই মূলত ঘটনার জের এটা। আমরা দেখতে পেয়েছিলাম যে 7 অক্টোবরের পরে হিজবুল্লাহ সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলে বেশ রকেট উৎক্ষেপণ করছিল এবং এর প্রতিবাদে ইসরায়েলও হামলা চালাচ্ছিল। কিন্তু প্রথম ঘটনাটা এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু দ্বিতীয় স্তরে আমরা গিয়ে দেখতে পাই যে ইসরায়েল একটু এগিয়ে গিয়ে ইরানে এবং লেবাননের কয়েকটি জায়গায় হামলা চালায় এবং এই হামলা চালিয়ে হিজবুল্লাহ এবং ইরানের বেশ কয়েকজন নেতাকে হত্যা করে। তো তখন আমরা দেখতে পাই যে দুই পক্ষের মধ্যেই রকেট হামলা, মিসাইল হামলা হয়েছে, কিন্তু তখনও ঘটনার যে ব্যাপকতা এতটা ব্যাপক আকার ধারণ করেনি। কিন্তু সর্বশেষ যে ঘটনাটি ঘটে, যে গত শুক্রবার হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরাল্লাহ ওনাকে হত্যায় বিশাল এক প্ল্যান করে ইসরায়েল, এবং সেই প্ল্যান সাকসেসফুল হয় এবং আমরা দেখতে পাই নাসরাল্লাহ মারা যায়। এই নাসরাল্লাহর মৃত্যু একদিকে যেমন লেবাননের জন্য ধাক্কা, তেমনি ইরানের জন্য ধাক্কা, কারণ ইরান ওই অঞ্চলে বড় শক্তি এবং ইরান লেবানন সহ আরও অনেকগুলো দেশের নিয়ে একটা অক্ষ শক্তি গঠন করেছে। যখন এরকম একটা হামলা চালিয়ে নাসরাল্লাহকে হত্যা করা হয় তখন এর একটা প্রতিশোধ নেওয়ার একটা বিষয় চলে আসে। সেই প্রতিশোধ নীতি মূলত ইরান এই হামলাটা চালিয়েছে গত মঙ্গলবারের রাতের যে হামলাটা। এবং এই হামলা আপনি দেখবেন যে হামলায় সে শুধু নিজে হামলা চালায়নি, তার হামলার পক্ষে যে সমর্থন, সেই সমর্থন মধ্যপ্রাচ্যে আরও কয়েকটি দেশও দিয়েছে যারা মূলত তার অক্ষশক্তি। ইসরায়েলে যে হামলা ইরান চালালো, এরপর ইরানের জনগণের প্রতিক্রিয়া কি? সংবাদ মাধ্যমগুলোতে কি খবর জানা যাচ্ছে? ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে যে হামলা চালালো ইরান, এরপর আমরা দেখতে পেয়েছি যে তেহরানের রাস্তায় সাধারণ মানুষ আনন্দ উদযাপন করেছে। এবং আপনি যদি দেখেন যে বিবিসির যে নিউজ এবং বিবিসির যে ভিডিও, সেখানে দেখা গেছে যে মানুষজন হিজবুল্লাহ প্রধানের ছবি এবং হিজবুল্লাহর পতাকা, ইরানের পতাকা নিয়ে রাস্তায় নেমে রীতিমতো আনন্দ করেছে। এবং এও দেখা গেছে যে তেহরানে অবস্থিত যে ব্রিটিশ যে দূতাবাস, এই দূতাবাসের বাইরে গিয়েও মানুষ কিন্তু তার উল্লাস প্রকাশ করেছে। আমরা সিএনএনের আরেকটি ভিডিওতে দেখতে পাই যে মানুষের রাস্তা থেকে মিষ্টি কিনে মানুষকে মিষ্টি বিলাচ্ছে এবং জোর করে মুখে দিয়ে মিষ্টি খাওয়াচ্ছে। এরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এই যে উল্লাস, এই উল্লাস মূলত একদিনের উল্লাস না, এই উল্লাস হলো দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। তো এই হামলার পর ইসরায়েল কি প্রতিক্রিয়া দেখাতে পারে? তাদের প্রতিক্রিয়া কি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন? মঙ্গলবার রাতে ইরানের হামলার পরপরই আসলে ইসরায়েল প্রতিক্রিয়া জানিয়েছে যে ইরানের এটা একটা বড় ভুল হামলা হয়েছে এবং এর জন্য তাদেরকে খেসারত দিতে হবে, আমি যদি আমার ভাষায় বলি। কিন্তু আমরা আসলে দুইটা সিনারিও দেখতে পাই। একটা দৃশ্য হলো অতীতের যে ঘটনা, সেই ঘটনার আলোকে আমরা অতীতে যখন দেখলাম যে ইসরায়েল কাসেম সোলেমানিকে মেরে ফেললো, ইরানের যে শীর্ষ জেনারেল ছিলেন, তো ওর পরে ইরান কিন্তু তেমন একটা প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু এবারের ঘটনাটা কিন্তু একটু ডিফারেন্ট। এবারের ঘটনাটা ইসরায়েলকে যেভাবে 180টার বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে, আবার এর আর একটা দিক আছে। কীরকম? এই যে হামলাগুলো হলো ইসরায়েলে, হামলায় কিন্তু ইসরায়েলে তেমন কোনো একটা ক্ষয়ক্ষতি হয়নি। 2 জন আহত হয়েছে, কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখন ইসরায়েল, অনেক বিশ্লেষক মনে করে ইসরায়েল এক্ষেত্রে সংযত আচরণ করতে পারে। ইসরায়েলও হয়তো সামান্য কিছু রকেট অথবা মিসাইল উৎক্ষেপণ করে পাঠিয়ে ইরানকে একটু ব্যস্ত রাখতে পারে, এর বেশ কিছু নাও ঘটতে পারে। তবে শঙ্কা দুদিকেই আছে। এই যে হামলা, এই হামলার মধ্য দিয়ে কিন্তু মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলো, আরও অস্থির হয়ে উঠলো। তো এতে কি বৃহত্তর সংঘাত আসন্ন বলে মনে করা হচ্ছে? উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আসলে যুদ্ধের সংখ্যা বহুদিনের। পর্যবেক্ষকরা এবং বিশ্লেষকরা সেই সংখ্যা যে একেবারেই
হালামল থেকে করছেন তা না, অনেকদিন ধরে এই সংখ্যাটা করা হচ্ছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, ইসরায়েলে যে ইরান হামলা করলো, এই হামলার পরে একটা বৃহত্তর যুদ্ধের সংখ্যা আরও বড় জোরালো হয়েছে। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েল ইতিমধ্যে 4টি দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। একটি লেবানন, একটি ইয়েমেন, একটি হলো গাজা ভূখণ্ড, আর একটা হলো ইরান। তো এখন ওই অঞ্চলে ইরানের প্রক্সি যে কান্ট্রিগুলো আছে, যেমন ধরেন সিরিয়া আছে, ইরাক আছে, এরাও যদি এই যুদ্ধে জড়িয়ে যায় তাহলে যুদ্ধটা একটা বৃহত্তর যুদ্ধের দিকে আগাতে পারে। সেই সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। কারণ গতকালকে ইয়েমেনের যে হুতি বিদ্রোহীরা, তারাও কিন্তু বক্তব্য দিয়েছে যে তারাও পিছু হটবে না, তারাও পাল্টা হামলা চালাবে। কারণ আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েল কিন্তু ইয়েমেনেও হামলা চালিয়েছে, আবার ইসরায়েল কিন্তু সিরিয়াতেও হামলা চালিয়েছে। সিরিয়াতে হামলা চালিয়ে 3 জনকে হত্যা করেছে। আবার পাশাপাশি ইরাকের নেতৃত্ব বলেছে যে ইসরায়েল যদি পাল্টা কোনো হামলা চালায়, সেক্ষেত্রে ইরাকের যে আমেরিকান যে স্থাপনা যেগুলো আছে সেগুলোতে তারা হামলা চালাতে পারে। এই পরিস্থিতিতে যদি পশ্চিমা জোট বা যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়িয়ে যায়, সেক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত হবে এবং যুদ্ধটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য না, মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আরও অনেক বড় পরিসরে আগাতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আবার একটা ভিন্ন চিত্র হতে পারে যে দুই পক্ষই একটা সমঝোতার ভিতরে আসতে পারে। সমঝোতাটা কীরকম আমরা অতীতে দেখতে পেয়েছি, আবার কাসেম সুলেমানির কথা বলতে হয়। তো কাসেম সুলেমানির সময়ও আমরা যে প্রতিক্রিয়াগুলো দেখেছি যে গত এপ্রিলে ড্রোন হামলা করেছিল ইরান ইসরায়েলে, এর প্রতিক্রিয়া ইসরায়েলও হালকা কিছু হামলা চালিয়েছিল, এরপর অনেকদিন ধরে ঠান্ডা ছিল। এরকম একটা পরিস্থিতিও হতে পারে। কল্লোল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মনিরা। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দেশের বিভিন্ন খবর, বিদেশের বিভিন্ন খবর, খবরের বিশ্লেষণ, আদ্যপান্ত এসব জানতেই পড়ুন সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।